মা, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। তুমি আশীর্বাদ করো যাতে আমি সফল হই। এটাই আমার লাস্ট চাকরির পরীক্ষা, তাই তুমি আমাকে একটু ভালো করে আশীর্বাদ করো তো। হ্যাঁ বাবা, আমার আশীর্বাদ সবসময় তোর মাথার ওপর আছে। তুই নিশ্চয়ই সফল হবি বাবা। এত পরিশ্রম করেছিস দিনরাত, কেউ না জানুক, আমি তো জানি কত কষ্ট করে ছোটবেলা থেকে তুই পড়াশুনো করেছিস। সেই কবে তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তোর বয়স তখন 15 হবে, সবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিস। সেই তখন থেকে তুই তোর নিজে টিউশন পড়িয়ে তোর পড়ার খরচ, সংসারের খরচ সব চালিয়েছিস। আমি আর কতটুকু সাহায্য করতে পেরেছি বল বাবা? ওই তো একটা কাপড়ের বিজনেস করতাম, কখনো চলতো কখনো চলতো না। ভাগ্যিস তোর বাবা একটা বাড়ি বানিয়ে দিয়ে গিয়েছিল, নইলে তো মা ছেলেকে রাস্তায় দাঁড়াতে হতো। তুই যা বাবা, পরীক্ষা দিয়ে আয়, ভগবান তোর সাথে আছে, তুই অবশ্যই ভালো ফল করবি। আমি পরীক্ষায় পাশ করে যদি চাকরি পেতে পারি তাহলে আর তোমাকে এত কষ্ট করতে হবে না মা। সৌভিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। সৌভিক ছিল খুবই বুদ্ধিমান এবং একটি খুব সাধারণভাবে জীবন কাটানো ছেলে। সে তার মাকে নিয়ে থাকতো। পড়াশোনায় খুব বুদ্ধিমান হওয়া সত্ত্বেও চাকরি পাওয়াটা খুবই কঠিন হয়ে গিয়েছিল তার কাছে। অন্যদিকে মৈনাক পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। যাই হোক করে গ্র্যাজুয়েশন পাশ করেছিল আর সরকারি চাকরিতে বসার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে একটি ডিগ্রি অর্জন করেছিল। খুবই ধনী পরিবারের ছেলে হওয়ায় সে সবকিছুকেই টাকা দিয়ে বিচার করতে চাইতো। তার বাবা মাও ছিল খুবই অহংকারী। বাবা, আমি এক্সাম দিতে যাচ্ছি, তুমি রামুকে বলে দাও আমাকে যেন ছেড়ে দিয়ে আসে। আমিও তোর সঙ্গে যাব। সেই কত দূরে পরীক্ষার সেন্টার হয়েছে তোর। এই রামুটা এখনো কি করছে কে জানে। এতক্ষণে তো তোর গাড়ি বের করে দেওয়ার কথা ছিল। এই ভিখারির বাচ্চাগুলোকে নিয়ে কি যে করি। ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছিস তো মৈনাক? আর হেলথ ড্রিঙ্কটা নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছি, তুমি চলো তো এবার। আর হ্যাঁ, চাকরি পাওয়ার পর আমি কিন্তু এত দূর থেকে যাতায়াত করতে পারবো না। আরে আগে তো তুই এক্সাম দিতে যা, তারপর কোথায় পোস্টিং হয় সেরকম অনুযায়ী তোর জন্য বাড়ি বানিয়ে দেবে তোর বাবা। কোনো চিন্তা করার কিছু নেই। এই বলে মৈনাক এবং মৈনাকের মা দুজনেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। যথারীতি মৈনাক এবং সৌভিক দুজনেই পরীক্ষা দিল। প্রায় 1 বছর পর পরীক্ষার রেজাল্ট বেরোলো এবং তারা দুজনেই পাশ করলো। তাই তারা দুজনেই চাকরি পেল। কিন্তু নিয়োগ পদ্ধতিতে কিছু গন্ডগোলের জন্য কিছু প্রার্থী কোর্টে কেস করে দিয়েছিল। সেই কেস চলতে থাকে আর যারা চাকরি পাওয়ার তারা কিন্তু চাকরি পেয়ে যায়। সৌভিক নিজের যোগ্যতায় খুব ভালো মার্কস নিয়ে পাস করে চাকরি পেয়েছিল। অন্যদিকে মৈনাক ক্ষমতার জোরে এবং টাকার জোরে চাকরি পেয়ে গিয়েছিল। রেজাল্ট বেরোনোর দিন। মা, আর তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না। ভগবানের ইচ্ছে এবং তোমার আশীর্বাদে আমি চাকরিটা পেয়ে গেছি। সত্যি বলছিস বাবা? তুই চাকরিটা পেয়ে গেছিস? এ তো খুব আনন্দের কথা। আমি খুব খুশি হয়েছি তোর জন্য। অবশেষে ভগবান তোকে পরিশ্রমের ফল দিয়েছে। অন্যদিকে মৈনাক চাকরি পাওয়ার পর মৈনাকের মাকে বলল, মা, চাকরিটা পেয়ে গেছি। তুমি কিন্তু রামনগরে আমাকে একটা বাংলো বাড়ি বানিয়ে দিও। আমি ওখানেই থাকবো, কেননা চাকরির পোস্টিং আমার ওখানেই হয়েছে। আর হ্যাঁ, আজকে আমি মিনাকে নিয়ে আসবো তোমাদের সঙ্গে দেখা করাতে। ও মাই গড, তুই চাকরিটা পেয়ে গেছিস? যদিও আমি জানতাম তুই চাকরি পাবি। ঠিক আছে ঠিক আছে, মিনার বাবা মাকেও আসতে বলিস, সবাই মিলে জমিয়ে একটা আড্ডা দেওয়া যাবে। আর তুই চাকরি পেয়েছিস বলে আমি একটা পার্টিও থ্রো করছি। আর মিনার বাবা মার সঙ্গে বিয়ের ডেটটা না হয় তোদের ফাইনাল করে দেব। আর রামনগরে বাংলো তৈরির কাজ শুরু হয়ে গেছে। আমি জানতাম তুই রামনগরেই চাকরি পাবি, সেই জন্য তোর বাবা আগে থেকেই বাংলোর কাজ শুরু করে দিয়েছে। এটা তোর জন্য সারপ্রাইজ ছিল। ও ওয়াও! যাই যাই, একটু কল করে সমস্ত রিলেটিভসদের খবরটা দিয়ে দিই যে মৈনাক চাকরি পেয়েছে। ওরা সব কি ভাবে আমার ছেলেকে। আমার ছেলে সবাইকে দেখিয়ে দিয়েছে চাকরি পেয়ে। এই বলে মৈনাকের মা সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ফোন করতে লাগে। ফোনে ছেলের চাকরির খবর সবাইকে জানাতে থাকে এবং অত্যন্ত অহংকারের সঙ্গে ছেলের গর্ব করতে থাকে। আর যে যে ছেলেমেয়েরা চাকরি পায়নি এখনো, তাদের বাবা মাদেরকে ফোন করে নিজের ছেলের গর্ব করতে থাকে আর তাদেরকে ছোট দেখাতে থাকে। এইদিকে সৌভিক এবং সৌভিকের মা সৌভিকের বিয়ের জন্য মেয়ের বাড়ি যায়। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের মা ছেলের সংসার সেরকম কোনো ঝুট ঝামেলাও নেই। আর সংসারে আমরা দুজনই সদস্য, মা আর ছেলে। আর আমার ছেলে চাকরি 20 কিলোমিটারের মধ্যেই পেয়েছে, বাড়ির থেকেই যাতায়াত করবে। খুব ভালো র্যাঙ্ক করেছিল আমার ছেলে। আপনার মেয়ে অত্যন্ত সুন্দরী এবং শিক্ষিতা এবং গুণবতী। আমার বাড়িতে খুব ভালো থাকবে। আমি ওকে মেয়ের মতো রাখবো। এইভাবে দুই পরিবারের সম্মতিতে সৌভিক এবং পর্ণার বিয়ে হয়ে যায়। পর্ণা ছিল অত্যন্ত শান্ত স্বভাবের একটি মেয়ে। খুবই সাধারণ জীবনযাপন ছিল পর্ণার।
আর সেরকম কোনো একটা ডিমান্ডও ছিল না। তাই সৌভিক এবং পর্ণার জীবন খুব ভালোভাবেই কাটছিল। মাকে যেহেতু সৌভিক খুব ভালোবাসতো, তাই পর্ণাও মায়ের সঙ্গে খুবই ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছিল। অন্যদিকে কিছুদিন পর খুব ধুমধাম করে মৈনাকের সঙ্গে মিনার বিয়ে সম্পন্ন হয়। মিনা ছিল অত্যন্ত বড়লোক পরিবারের একটি মেয়ে। তারা খুব বিলাসবহুল জীবনযাপন করতে লাগলো এবং চাকরির টাকা দু হাতে খরচ করতে লাগলো। বাড়িতে 5 জন কাজের লোক ছিল, তারা সমস্ত কিছুই দেখাশোনা করত। আর মৈনাক এবং মিনা দুজনে সারাদিন বিলাসিতা করত। এরকম করেই কেটে গেল প্রায় 8 বছর। জানো পর্ণা, আমাদের চাকরিটার যে কেসটা চলছিল না, সেটার কালকে রায় বেরোবে। দেখা যাক কি হয়। আমার নিজের উপর ভরসা আছে এবং ভারতীয় বিচার ব্যবস্থার উপরেও ভরসা আছে। কি হয় দেখা যাক। চিন্তা করো না, সব ঠিকঠাকই হবে। পরদিন সকালবেলা দীর্ঘ 8 বছর পর কোর্টের রায় বেরোলো। রায়ে বলা হলো 8 বছর আগে চাকরির সম্পূর্ণ প্যানেলটি বাতিল করা হয়েছে, যাতে করে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে। কিছু অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় সাফল্য পাওয়ায় যোগ্য প্রার্থীদের স্থান হয়নি। উপযুক্ত প্রমাণ না দিতে পারায় কোর্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এবং আরও একটি সিদ্ধান্ত কোর্ট নেয় যে যে সমস্ত চাকরিরত ছেলে মেয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছে, তাদের সুদ সমেত সমস্ত টাকা কোর্টকে ফেরত দিতে হবে। এতে করে মৈনাক এবং সৌভিক দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। পর্ণা, কাল থেকে চাকরিটা আর নেই, বুঝলে? মহামান্য আদালত এরকমই একটি রায় শুনিয়েছেন। তবে আমার আইন ব্যবস্থার উপর ভরসা আছে, নিশ্চয়ই সঠিক বিচারটাই আমরা পাবো। আর আমি তো কোনোদিন ডুপ্লিকেসি করে পরীক্ষা দেইনি, তুমি তো তা জানোই। তাই আমার ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে মৈনাক একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো এবং বিভিন্ন রকম আন্দোলনের প্ল্যান করতে লাগলো। চাকরি চলে গেল মানে? মা বাড়ির আবদার নাকি? যখন তখন চাকরি দেবে, যখন তখন কেড়ে নেবে? এটা কি কোনো মগের মুলুক নাকি? যোগ্যতায় চাকরি পাইনি তো কি হয়েছে? আমি চাকরির জন্য অনেক টাকা খরচ করেছি, তার জন্য আমার বাবাকে অনেক পয়সা খরচ করতে হয়েছে, আর এখন সুদ সমেত সমস্ত টাকা ফেরত দিতে হবে মানে কি? আমি কোথায় পাবো এত টাকা? ও মাই গড, চাকরি নেই মানে? এরকম ডুপ্লিকেসি করে চাকরি পেয়েছো সেটা তো আগে জানাওনি, নইলে আমি কখনো তোমার সঙ্গে বিয়ে করতাম না। তোমার চাকরি, তোমার টাকা পয়সা এসব দেখেই তো আমার বাবা তোমাকে বিয়ে দিয়েছে। আর আজকে চাকরি যদি না থাকে তোমার সঙ্গে, তাহলে আমিও থাকবো না তোমার সঙ্গে। আমি এই বাপের বাড়ি চললাম। আর তোমার ছেলের দায়িত্ব তুমি কি করে নেবে না নেবে সেটা তোমার ব্যাপার। আপাতত আমি ছেলেকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। বিয়ে করার সময় মনে ছিল না? হ্যাঁ, আমি মানছি আমি ডুপ্লিকেসি করে চাকরি পেয়েছি, কিন্তু আমি তো এতদিন লেবার দিয়েছি, আর এটা তো প্রমাণিত হয়নি যে আমি ডুপ্লিকেসি করে চাকরি পেয়েছি। তাই কোর্ট এরকম কখনোই করতে পারে না। আমরা সবাই পথে নামবো। আর মিনা, তুমি বিপদের সময় আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তোমার জন্য আমি কত কি করেছি। বাবা মার সঙ্গে ঝগড়া করে আমি অন্য জায়গায় এসে থেকেছি তোমার জন্য। এত বিলাসবহুল জীবনযাপন করছি দুজনে। আমার কাছে তো সেভিংস বলতে এখন আর কিছুই নেই। এই অবস্থায় তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? হ্যাঁ ডিয়ার, আমি ছেড়ে যাওয়ার কথা বলছি। কেননা যেখানে স্বাচ্ছন্দ্য নেই সেখানে আমিও নেই। আমি চললাম বাপের বাড়ি। তোমারটা তুমি দেখে নিও। যদি কখনো চাকরি ফিরে পাও আমাকে ফোন করবে। এই বলে মিনা বাপের বাড়ি চলে গেল। অন্যদিকে পর্ণা বলল, শুনেছো, মহামান্য আদালত কি রায় দিয়েছে? যারা যোগ্য প্রার্থী আছে তাদের লিস্ট বের করে ফেলেছে, আর সেই লিস্টের নামের মধ্যে তোমার নাম আছে। তাই আমাদের আর কোনো চিন্তা নেই, তোমার চাকরি একদম সিকিওর। আর যারা অযোগ্য প্রার্থী তাদেরও নামের লিস্ট বেরিয়েছে। আমি খুব খুশি। আমার বিচার ব্যবস্থার উপরে খুবই ভরসা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে খবর পাবো সেটা ভাবতে পারিনি। এরকম ভাবেই পর্ণা, সৌভিক এবং সৌভিকের মা খুব আনন্দের সঙ্গে বসবাস করতে লাগলো। আর অন্যদিকে মৈনাকের নাম থাকে অযোগ্য প্রার্থীদের লিস্টে। তাই মৈনাকের চাকরি বাতিল হয়ে যায়। এটা দেখে মৈনাক অত্যন্ত ভেঙে পড়েছিল এবং সে কান্নাকাটিও করতে শুরু করলো। যেহেতু অস্বচ্ছভাবে চাকরি পেয়েছিল, তাই তাকে সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হলো। আর চাকরি নেই বলে মিনাও আর তার বাড়ি কোনোদিনই এলো না এবং সমস্ত কিছু বিক্রি করে এক প্রকার সে দেউলিয়ার মতো রাস্তায় ঘাটে ঘুরতে লাগলো। এরকম ভাবে যোগ্য প্রার্থীরা বিচার পেল এবং অযোগ্যরা তাদের সমস্ত কিছু হারালো। চম্পা, আমার জন্য লেমন হানি ওয়াটার এক্ষুনি নিয়ে আয়। সকাল হয়ে গেছে, তুই দেখতে পাচ্ছিস না আমি ফ্রেশ হয়ে গেছি? তুই এখনো কেন টেবিলে দিসনি লেমন হানি ওয়াটার? কতবার তোকে বলেছি আমাকে সকালবেলা হলে লেমন হানি ওয়াটার দিয়ে দিস। তোর কানে কি কোনো কথাই যায় না? তুই নিজে মোটা কুমড়োর মতো, তাই তুই চাস আমি তোর মতো কুমড়ো পটাশ হয়ে যাই দিন দিন। আমার মতো এই স্লিম ফিগার মেনটেন করতে হলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। তোর মতো এরকম না যে দুবেলা ভাত খেয়ে নিলি, মাছ মাংস দিনরাত রিচ খাবার খাচ্ছিস আর কুমড়োর মতো ফুলছিস। মাঝে মাঝে তো তুই আমাকে দেখেও শিখতে পারিস। এখন তো তোকে আমার পাশে নিয়ে যেতেও আমার বিরক্ত লাগে। আমার তোকে বোন বলতেও লজ্জা লাগে লোকের কাছে। ডিসগাস্টিং। এই নাও দিদি, তোমার লেমন হানি ওয়াটার।
আমি এটা বানিয়ে রেখেছিলাম, তুমি আসছিলে না তাই আমি এটা ঢাকা দিয়ে কিচেনে রেখে দিয়েছিলাম। তুমি তো এটা কিচেন থেকে নিয়ে নিতে পারতে। তোর মতো অত সকাল সকাল কিচেনে যাওয়ার মতো আমার কাছে সময় নেই। সকালে উঠে আমাকে ওয়ার্কআউটে যেতে হয়, তোর মতো না যে সকাল থেকে কিচেনে গিয়ে মাকে সাহায্য করতে লাগবো। এই শুনে শম্পার মা বেরিয়ে এলো। হ্যাঁ, তা তুই কেন হেল্প করবি আমাকে? তুই তো সারাদিন নিজের ফিগার মেনটেন করতে ব্যস্ত, আর তোর ছোট বোনটাকে দেখ, সব দিকে নজর তার। কোন ভোরবেলা থেকে উঠে নিজের হোমওয়ার্ক করে তারপর এসে তোর সমস্ত ফাইফরমাস কাটছে, আমার সঙ্গে কিচেনে হেল্প করছে। সত্যি আমার লক্ষ্মী মেয়ে। পড়াশোনায়ও দেখেছিস তোর থেকে কত ভালো, কিন্তু তাও তোকে কোনোদিনও কোনো কথা শুনিয়েছে? তুই খুব স্বার্থপর মেয়ে, নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু জানিস না। আসলে শম্পা এবং চম্পা ছিল দুই বোন। তারা শ্যামনগর নামক গ্রামে বাস করত। তাদের বাবা মা তাদেরকে খুব যত্ন সহকারে মানুষ করেছিল। যেহেতু চম্পার বাবা ছিল একজন নামকরা বিজনেসম্যান, তাই তাদের সংসারে কোনো অভাব ছিল না। চম্পার মা সারাদিন দুই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতো। আসলে শম্পা ছিল খুবই স্বার্থপর এবং দাম্ভিক একটি মেয়ে, কিন্তু চম্পা ছিল তার ঠিক উল্টো। যেমন সভ্য তেমন ভদ্র এবং মার্জিত। পড়াশোনাতেও খুব ভালো ছিল, সব সময় ক্লাসে ফার্স্ট আসতো। চম্পা মা, তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। এই বছর তো তোর এইচএস আছে, তাই এত বাড়ির কাজ করিস না মা, টাইম ওয়েস্ট করিস না। আমি জানি তুই পড়াশোনাটা করে নিস, তোকে আমাকে কোনোদিনই বলতে হয় না পড়াশোনার কথা। তাও একটু নিজের দিকে খেয়াল রাখ মা। সারাক্ষণ দিদির ফাইফরমাস খেটেই তো তোর সমস্ত সময় নষ্ট হয়ে যায়। আমার কিছু হবে না মা, এরকম বলো না। আমি ঠিকই পড়াশোনা করে নেব। তুমি তো জানোই তোমার সঙ্গে একটু হেল্প করতে আমার ভালোই লাগে। আর তাছাড়াও তো আজকে মালতী দিয়ে আসেনি, তোমার একলার পক্ষে অনেক চাপ হয়ে যাবে। আর তুমি আমার জন্য আজকে টিফিন বানিও না, আমি বাইরে থেকে কিছু একটা খেয়ে নেব। মা, তুমি ওর জন্য টিফিন বানাও আর না বানাও, আমার জন্য কিন্তু বানাবে। আমার জন্য তুমি একটু ওটস অমলেট বানিয়ে দিও। তুমি তো জানো সকালবেলা আমি কিছু অয়েলি ফুড খাই না। আর হ্যাঁ, 12টার সময় আমার জুসটা কিন্তু রেডি করে দিও। হ্যাঁ হ্যাঁ, সব করে দেবো, এগুলো আমি জানি। তুই তো নিজের কাজ নিজেও কিছু করে নিতে পারিস। আজকে তো তোর ইউনিভার্সিটিতেও যাচ্ছিস না, তোর তো রোজ ক্লাসও থাকে না, একটু নিজের জুসটা নিজে বানিয়ে নিতে পারিস না? বোকার মতো কথা বলো না মা, এসব বানানোর টাইম আমার কাছে নেই। তুমি বরং মালতী দিকে বলো আমাকে একটু জুস বানিয়ে দেবার জন্য। আজ মালতীদি কাজে আসেনি, তুই সেটাও জানিস না? এসব জানবার টাইম নেই আমার। তুমি তোমার ছোট মেয়েকে জানাও, অনেক টাইম আছে ওর কাছে। শুধু তোমার মেয়ে খাচ্ছে আর মোটা হচ্ছে। কেন ফালতু কথা বলিস সব সময়? আর ও কি বা মোটা? ওর যেটা ওয়েট আছে একদম ঠিক। তুই বরং অতিরিক্ত ডায়েট করার ফলে একদিন বিপদে পড়বি। সারাক্ষণ ডায়েট করে সকলকে ব্যতিব্যস্ত করে তুলিস, ভালো লাগে না। অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো না। মা, আজ দুপুরে কি রান্না করছো? ভাত, ডাল, ধোকার ডালনা, ছানার কোপ্তা আর বাটা মাছের ঝোল। খেতে হলে খাবি, না হলে খাস না। ইস, কার্বোহাইড্রেট, যত সব অয়েলি খাবার। তুমি কিন্তু আমার জন্য এগুলো একদম বানাবে না। তুমি আমার জন্য কম অয়েল দিয়ে একটু পনির পরাঠা বানিয়ে দিও, আর একটু বেশি করে স্যালাড কেটে দিও। একটার বেশি বড়টা আবার যেন বানিও না। আর অয়েল কিন্তু একদম কম, জাস্ট কয়েক ড্রপ দেবে। এই সমস্ত তোমাদের অয়েলি খাবার খেয়ে খেয়ে আমি নিজের শরীর নষ্ট করতে চাই না। শম্পা, তোকে কিন্তু অনেকবার বলেছি অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো না। এত ডায়েট করছিস, নিজের ওয়েট দেখেছিস? দিন দিন শুকনো কাঠির মতো হয়ে যাচ্ছিস। শম্পা আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। শম্পার অতিরিক্ত ডায়েটের জন্য সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। শম্পা দিনের বেশিরভাগ টাইমটা জিমেই কাটিয়ে দিত। অতিরিক্ত জিম করার ফলে এবং অতিরিক্ত ডায়েট করার ফলে শম্পার ওয়েট দিন দিন কমতে লাগলো, কিন্তু কারো কোনো কথায় পাত্তা দিত না শম্পা। একদিন শম্পার মা শম্পার বাবাকে বলল, দেখেছো মেয়ের দিন দিন ডায়েটের ফল কি হচ্ছে? কি যে করি এই মেয়েকে নিয়ে, কে যে ওর মাথায় ঢোকাচ্ছে এসব জানি না। ডায়েট করে করে মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু ও তো কোনো কথাই শুনতে চায় না কারুর। আসলে সবই সোশ্যাল মিডিয়ার ফল। সারাক্ষণ এত বেশি সোশ্যাল মিডিয়াতে থাকছে মেয়েরা, আর ওখান থেকেই সমস্ত কিছু শিখছে। কিন্তু এটা ভাবছে না যে নিজে নিজে ডায়েট করাটা একদম ঠিক না। দেখি, ওর জন্য পাত্রের সন্ধান করছি, যদি বিয়ের পর এই ডায়েটের ভূতটা মাথা থেকে নামে। হ্যাঁ, তুমি বরং তাই চেষ্টা করো, যদি ডায়েটের ভূতটা মাথা থেকে নামে। এরকম ভাবে শম্পার জন্য পাত্র দেখা শুরু হলো। একদিন দেবাশিস নামের একটি ছেলে তার বাবা মাকে নিয়ে শম্পার বাড়িতে এলো শম্পাকে দেখতে। আপনার মেয়ে খেতে ভালোবাসে তো? আমাদের বাড়িতে আবার সবাই খুব খেতে ভালোবাসে। আমরা তো আবার একটু মশলাদার তরকারি ছাড়া খেতেই পারি না। এমনিতে আপনার মেয়েকে আমার খুব পছন্দই হয়েছে, যথেষ্ট সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তো খুব খেতে ভালোবাসে, কিন্তু ও একটু স্বাস্থ্য সচেতন, অয়েলি ফুডটা একটু কম খায়। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের বাড়িতে থাকলে ধীরে ধীরে সমস্ত কিছু খাবার খাওয়া অভ্যেস হয়ে যাবে। শম্পার মনে মনে রাগ হলেও সে কিছুই বলতে পারছিল না। এইরকম ভাবেই দুই বাড়ির সম্মতিতে শম্পা এবং দেবাশিসের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের কিছুদিন পর, বৌমা, আজ একটু ঝাল ঝাল করে মাটনের ঝোল করো তো দেখি। অনেক দিন ধরেই তোমার শ্বশুর মশাই খাবো বলছে, একটু জমিয়ে রান্না করো তো আজ।
আপনাদের যত সব অয়েলি ফুড খাওয়া, আমি এসব রান্না একদম করতে পারবো না। আমি চিকেন সালাদ বানাবো, আপনাদের যদি খেতে ইচ্ছে হয় খান, আর না হলে খেতে হবে না। তাছাড়া বাবার তো বয়স হচ্ছে, বাবার এইসব খাবার একদম খাওয়া ঠিক নয়। আমি বরং সালাদ বানাচ্ছি সবার জন্য, সবাই খেয়ে নেবেন। শম্পার এরকম অত্যাচারে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। যখনই কেউ কিছু খেতে চাইতো সে তখনই সবাইকে ওটস খেতে বলতো, আর না হলে স্যালাড খেতে বলতো। শম্পার শাশুড়ি ডায়েটের ভূত কিছুতেই মাথা থেকে নামাতে পারছিল না শম্পার। অনেক রকমের খাবার বানিয়ে দিলেও শম্পা কিন্তু কখনোই কোনো কিছু খাবার খেত না, আর কাউকে খেতেও দিত না। এরকমই একদিন কয়েকজন অতিথি এলো শম্পাদের বাড়িতে। ও, আপনারা এসেছেন, আসুন আসুন। কতদিন আসেননি বাড়িতে, ছেলের বিয়ে দিলাম, বিয়েতে পর্যন্ত আসলেন না। আমি কিন্তু খুব রাগ করেছি। আরে দিদি, রাগ করবেন না। তখন এমন একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিল যে বৌমাকে দেখতেই আসতে পারলাম না। যাই হোক, আজকে যখন এসেছি জমিয়ে কিন্তু বৌমার হাতে রান্না খেয়েই যাব। বৌমা, এদিকে এসো, দেখে যাও কারা এসেছেন। এনাদের তো ঠিক চিনতে পারলাম না। তুমি চিনবে কি করে? তুমি তো এনাদেরকে দেখোইনি কখনো। আসলে ইনি হলেন তোমার অমল আঙ্কেল, আর ইনি হলেন সীমা আন্টি। ও আচ্ছা, আপনারা বসুন, আমি আপনাদের জন্য একটা স্পেশাল চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে শম্পা কিচেনে গিয়ে সবার জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে আসলো। আমি কিন্তু আপনাদের জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে এসেছি। এটা খান, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এতে করে নিজেদের ফিগারটাও মেনটেন থাকবে। বৌমা, তুমি এটা কি করেছো? তোমাকে তো বললাম দুধ চা বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, আমরা না হয় আজকে গ্রিন টি খেয়ে দেখি, অন্যদিন এসে দুধ চা খেয়ে যাব। বৌমা যখন ভালোবেসে বানিয়েছে, দেখি না কেমন খেতে। যথারীতি অতিথিরা গ্রিন টি খেতে পারলো না। তারপর তারা সবাই মিলে লাঞ্চের টেবিলে বসলো, এবং টেবিলে বসেই তো তারা হতবাক হয়ে গেল। এ কি করেছো বৌমা? এ তো শুধুই সালাদ আর বয়েলড ভেজিটেবলস। এই দিয়ে কেউ অতিথিদের খেতে দেয়? তুমি তো দেখছি আমাদের মান সম্মান কিচ্ছু রাখবে না। এই সমস্ত কাণ্ড কারখানা দেখে অতিথিরা ভীষণ রাগ করলো এবং খাবার না খেয়ে চলে গেল। দেবাশিসের মাও গেল ভীষণ রেগে। শম্পা কিন্তু এসবের তোয়াক্কা না করে জিমে চলে গেল। প্রায় 4-5 ঘন্টা পর জিম থেকে এলো সে। তুমি এসব কি করেছো? আজকে মা আমাকে বললো বিমল কাকুরা নাকি লাঞ্চে এসেছিল, আর তারা নাকি লাঞ্চ না করেই ফিরে গেছেন। তাতে আমি কি করব? আমি তো ওনাদেরকে সব হেলদি খাবারই দিয়েছিলাম, কিন্তু ওনারা না খেতে পারলে আমার কি দোষ? এই বলে শম্পা চলে গেল। এরকম ভাবেই শম্পা দিনের পর দিন ডায়েট করে করে খুব দুর্বল হয়ে পড়ছিল। একদিন শম্পা যখন জিমে গিয়েছিল, হঠাৎ করে শম্পা মাথা ঘুরিয়ে পড়ে যায়। ওখানকার লোকজন সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায়। তড়িঘড়ি বাড়ির সবাই চলে আসে এবং ডক্টর বলেন, অতিরিক্ত জিম করার ফলে এনার সুগার লেভেল খুব ফল করে গেছে। তাছাড়াও ডিহাইড্রেশন হয়েছে। এছাড়াও প্রেসার ফল করায় এনার মাথা ঘুরিয়ে পড়ে গেছেন। হেলদি খাবার খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত মাত্রায় নয়। সব সময় একজন ভালো ডাক্তার দেখিয়ে, একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে এবং ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই কিন্তু ডায়েট করা উচিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফলো করে কখনো ডায়েট করা উচিত না। এতে করে নিজের শরীরে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। শম্পা নিজের ভুল বুঝতে পারলো এবং বলল, আসলে আমার খুব ভুল হয়ে গেছে। আমি অতিরিক্ত ফিগার মেনটেন করতে গিয়ে সবকিছু ভুলে গেছিলাম। শরীরে যে সমস্ত রকমের খাবারের দরকার আছে সেটা আমার খেয়ালই ছিল না। আই এম রিয়েলি সরি। আমি এবার থেকে হেলদি খাবার খাবো, আর সমস্ত কিছু পরিমাণ মতো খাবো। আসলে কেউ আমাকে মোটা বলুক এটা আমি কখনোই চাইতাম না, তাই আমার অতিরিক্ত ডায়েট করা। পারলে আমাকে সবাই ক্ষমা করবেন।